নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের স্টুডিওয়ে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, ওনার সাথে আপনাদের সকলেরই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উনি ডক্টর আর্যকমল দাস। নমস্কার স্যার, আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়ে গোটা অনুষ্ঠান ধরেই আমরা ডাক্তারবাবুর কাছ থেকে আলোচনা করব এবং অনেক অজানা তথ্য আজকে আমরা স্যারের কাছ থেকে জানব। তো সেই বিষয়টা কি, সব কিছুই আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। তার আগে আমি স্যারের কাছে আসছি। আমাদের স্টুডিওয়ে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি সত্যি বলতে গেলে আমি প্রথমবার জানতে পারলাম শিলচরে এত বড় স্টুডিও, অ্যান্ড সত্যি বলতে গেলে আমার প্রথমবার স্টুডিওতে আসা, তোমার সাথে সাক্ষাৎকার করা, আর আমার খুব ভালো লাগছে এসে আমার এখানে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি একজন কার্ডিও থরেসিক এবং ভাস্কুলার সার্জন। তো সেটার শর্ট ফর্ম হচ্ছে সিটিভিএস। তো সেই সিটিভিএস কি, একটু যদি আমাদের দর্শকদের আপনি ডিটেইলসে বলেন। আচ্ছা, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি আমি যদি 3 ভাগ করি, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি। কার্ডিও সার্জারি জিনিসটার মধ্যে আমরা আসি যে বাইপাস সার্জারি বা হার্টের যে কোনো হার্ট ধরনের সার্জারি যেটা হয়, বাইপাস সার্জারি, আপনার ভ্যালভের সার্জারি, আর নানান জাতীয় আমাদের সার্জারি এটার মধ্যে থাকে। থোরেসিক হলো লাং অথবা ফুসফুসের যেটা সার্জারি আমরা বলি। এটার মধ্যে আমাদের ইনফেকশনের সার্জারি থাকে, লাংয়ের ক্যান্সার সার্জারিও থাকে, আর না লাংয়ের বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সার্জারি ইনক্লুডেড। আচ্ছা, ভাস্কুলারটা ইটস এ ভেরি ভাস্ট। ভাস্কুলার সবসময় দুভাবেই হয়, ভাস্কুলার ওপেন সার্জারি আর এন্ডোভাস্কুলার সার্জারি। তো আমি দুটোই করি। ভাস্কুলার ওপেন সার্জারির মধ্যে আমাদের ভেরিকোজের সার্জারি বা এভি ফিস্টুলা বানানো, যে কোনো আমাদের রক্তর শিরা বা রক্ত ধমনী নিয়ে যেগুলো আমাদের বিশেষজ্ঞ থাকে, আমরা এগুলোকে ডিল করি। এটাই হলো আমাদের ভাস্কুলার সার্জারি। আচ্ছা। আর এন্ডোভাস্কুলার হলো যেটা যে কোনো সার্জারি এই ভাস্কুলার মধ্যে যেটা তার দিয়ে ছোট কেটে মিনিমাল ইনভেসিভ সার্জারি যেটা বলি, এটাই আমরা এন্ডোভাস্কুলার সার্জারি। আচ্ছা, দর্শক বন্ধুরা, স্যারের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারলাম এই 3টে বিষয় যে পার্ট পার্ট করে বললেন, সেই বিষয়গুলো কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার, কিছুদিন আগে একটা বড় কেস হয়েছে, সেটা আপনার মাধ্যমে হয়েছে, আমরা জানতে পেরেছি, খুব ভালো লেগেছে। সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন আপনি। আচ্ছা, রিসেন্টলি আমি শিলচর ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেহেরপুরে আমি লাং সার্জারি একটা করেছি, যেটার নাম হলো ডিকর্টিকেশন সার্জারি। আচ্ছা, ডিকর্টিকেশন সার্জারিটা হলো যেদের মানে লাংয়ের মধ্যে বিগত অনেক দিন থেকে ইনফেকশন জমে আছে, প্রপার ট্রিটমেন্ট হয়েও ইনফেকশনটা সারছে না, তখন কি হয় যে লাং যেটা থাকে এটা একদম চুপসে থাকে, ফুলতে পারে না ভালো করে। আচ্ছা, তার উপরে একদম মোটা একটা পরত চাদরের মতন জমে যায়। জমার পরনে কি হয় যে ওর ফুসফুসটা ফুলতে পারে না, পেশেন্টের শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ইভেন কি বাঁদিকের পাঁজরটা বেঁকে যায়। তখন হয় কি এটা একমাত্র সার্জারির মাধ্যমে করা যায়। কিন্তু এটা যদি আর্লি স্টেজে ধরা যায়, তখন আমরা একদম ছোট কেটে আমরা এই জায়গাটাকে পর্দাটাকে সরিয়ে দিতে পারি। আচ্ছা। তো এটা এক ধরনের স্পেশাল সার্জারি, যেটা ভেরি রিস্কি সার্জারি। আর এই সার্জারিটা প্রথম বরাকবালিতে শুরু করেনি কেউ, আমরাই যখন এলাম, আমরা যখন দেখতে পেলাম, তখন আমরা অনেক পেশেন্টদেরকে বলতাম যে এইসব সার্জারি অ্যাভেল, কিন্তু পেশেন্টরা বলতো যে না, আমরা তো এখানে না, আমরা বাইরে গিয়ে করাবো। কিন্তু রিসেন্টলি অনেক পেশেন্ট এরকম এসছে যারা বলছে যে আমরা এখানেই করাবো, কারণ খরচাপাতির ব্যাপারও আছে। তো এইখানে করার পরে আমরা এলাম, আমাদের ইনস্ট্রুমেন্টস, আমি খুব বেশি থ্যাঙ্কফুল ভ্যালি হসপিটালকে আমাদেরকে এরকম স্পেশাল সেট আপস আমাদেরকে দেওয়ার জন্য। তাই বলে আমরা এই মানে সাহস করে আমরা এটার দিকে এগোলাম। আর পেশেন্টটা এখন দারুণ আছে, মানে পেশেন্ট এখন হাঁটাচলা করছে, ইভেন 2-4 দিনের মধ্যেও ছুটি হয়ে যাবে। তো খুব ভালো রিকভারি হয়েছে। তো এই যে যখন আপনাদের শ্বাসকষ্ট, বুকে ব্যথা এইসব থাকে, সবসময় মনে করবেন না যে এটা আপনার হার্টের প্রবলেম বা কিছু, এটা আপনার ফুসফুসেরও প্রবলেম হতে পারে বা লাংসের প্রবলেমও হতে পারে। তাই নিকটবর্তী যদি যে কোনো ডাক্তার হোক, ওনার সাথে যোগাযোগ করুন আপনার ট্রিটমেন্টটা। আর আমি অলওয়েজ থ্যাঙ্কফুল টু ডক্টর অপরাজিৎ কর, উনি শিলচরের বিখ্যাত পালমোনোলজিস্ট। তো উনি আমাকে ফার্স্ট টাইম বলেছেন যে এরকম একটা পেশেন্ট আছে, মানে ওর ডিকর্টিকেশন করতেই হবে যেভাবে হোক।
তখন আমায় গিয়ে তখন ওনার সাথে আমরা কথা বললাম, সব কিছু বললাম, হি ইজ দ্য প্রাইমারি সোর্স, মানে ওনার জন্যই আমরা এই সার্জারিটা করতে পেরেছি। আর আমি থ্যাঙ্কফুল জানাই পুরো ভ্যালি হসপিটাল রিসার্চ সেন্টারের যত সব স্টাফ, ডক্টর নিখিল দাস, ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, ডক্টর অমল লাহা, উনি আমাদের চিফ অ্যানেস্থেশিওলজিস্ট, কারণ এটার জন্য একটা লাং সার্জারির জন্য একটা স্পেশাল ধরনের অ্যানেস্থেশিয়া লাগে, তো উনি আমাদেরকে এটা অ্যাভেল করে দিয়েছেন। অ্যান্ড ডক্টর কিরিটি ডে স্যার অলওয়েজ, উনি সবসময় আমাদের সঙ্গে আছেন। অ্যান্ড এন্টায়ার ম্যানেজমেন্ট অফ ভ্যালি হসপিটাল, খুব ভালো করে আমরা এই জিনিসটা সুন্দরভাবে করতে পেরেছি। আর নিশ্চয়ই পেশেন্ট নিশ্চয়ই ভালো আছে, ইভেন ও যেন ভবিষ্যতে যেন আরও ভালো থাকে, এটাই আমরা কামনা করছি। খুব ভালো। এবং আমাদের এতদ অঞ্চলে এরকম একটা কেস মানে সাকসেসফুল হয়েছে, এটা আমাদের সকলেরই জন্য খুব একটা প্রাউডের বিষয়। স্যার, আরও একটি প্রশ্নে আমি আসছি, কখন একজন রোগী আপনার কাছে মানে যাবে? আচ্ছা, তার আমি যদি বলি, যদি হার্টের দিকটা আমরা একটা ভাগে করে দেখতে চাই, আমি যদি হার্টের মধ্যে যদি আপনার মনে হচ্ছে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বিগত আপনি সিঁড়ি উঠতে পারছেন না, একটু হাঁটাচলা করলে আপনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অনেক থাকবে যে বিছানা থেকে উনি ভালো করে উঠতে পারছেন না, আপনার একজন প্রথম কার্ডিওলজিস্টের সাথে দেখা করুন। কার্ডিওলজিস্টই আপনাকে দেখে বলবে যে আপনার সার্জারি দরকার কি না দরকার। উনি যদি দেখে বলতে পারছেন, তখনই আপনি ইমিডিয়েটলি সার্জারিটা, আপনি ভয় পাবেন না। আজকের ডেটে সার্জারি নিয়ে ভয় পাওয়া উচিত নয়। এত অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, এত অ্যাডভান্সমেন্ট অফ ইচ অ্যান্ড এভরিথিং, স্টাফ বলুন, মেডিকেশন বলুন। আমরা এরকম থাকে যে হার্ট সার্জারির পরে 2 দিন বাদে পেশেন্ট বাড়িতে আসছে। আমি অনেকগুলো শিলচরের পেশেন্ট আমি কলকাতায় গিয়ে অপারেশন করলাম, ওরা 2 দিন বাদে আমার সাথে, ওরা এয়ারপোর্টে ওদের সাথে দেখা, একসাথেই আমরা চলে এসেছি। সো আজকের ডেটে আমরা সার্জারি নিয়ে একদম ভয় পাওয়া উচিত নয়। লাং দিয়ে বা ফুসফুসের সার্জারি হলো, অনেক দিন থেকে ইনফেকশনটা আটকে আছে, ভালো করে বেরোচ্ছে না, বা শ্বাসকষ্ট এরকম হচ্ছে, তো আপনি একজন যে কোনো সার্জন বা যে কোনো কাউকে একবার দেখিয়ে তারপরে আমরা প্ল্যান করতে পারি যে আমরা সার্জারি দরকার কি না দরকার। আর যদি পায়ের রক্তর শিরার মধ্যে যদি প্রবলেম থাকে, দেখবেন যেটা আমরা সাধারণত শুনে এসেছি, আমাদের ব্রেনে যেরকম স্ট্রোক হয় তেমনি আমাদের পায়েও স্ট্রোক হয়। আচ্ছা, হ্যাঁ, সেটা হলো আমাদের রক্তর ধমনী যেগুলোতে, এগুলোর মধ্যে চুন পাথর জমতে থাকে, বয়স বাড়তে গেলে, বয়স হতে হতে ওগুলোর মধ্যে জমতে থাকে। এইসবের মধ্যে কি স্বাভাবিক ব্যাপার, রক্ত যদি এগুলো জমে থাকে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনার পায়ে স্ট্রোক হওয়ার চান্স থাকে। সোজা ভাষা যেটা আমরা বলি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। আচ্ছা, আর রক্তর শিরা যেটা বলি, যেটা হলো ভেরিকোজ ভেইনস। ভেরিকোজ ভেইনে দেখবেন অনেক দিন থেকে পায়ে কালচে কালচে দাগ পড়ে আছে, বা পায়ের ঘাগুলো শুকোচ্ছে না, তো তখন আপনি আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন। কিছু স্পেশালাইজড টেস্ট আমাদের দেখতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন দরকার পড়ে না, না হয়ে আমরা স্পেশাল মেডিকেশনস আছে, মেডিসিন দিয়ে ঠিক হয়ে যেতে পারে। তেমনি আমরা এরকম করে আমরা পেশেন্টদেরকে ট্রিট করে আসছি। আচ্ছা, আরও একটি প্রশ্নে আসছি স্যার, প্রতিটি হার্টের মানে সমস্যার কি অস্ত্রোপচারের দরকার হয়? সব সময় না, 50% অফ দ্য চান্স আমি বলবো যে 50% টাইম অপারেশন লাগে, কিন্তু যত শীঘ্র যত তাড়াতাড়ি হবে আপনাদের জন্য এতই ভালো। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অপারেশন না করেও আপনি স্টেন্টিং বা কিছু অন্য জাতীয় জিনিস থাকে, যেটা আজকের ডেটে আপনি শুনবেন টাভি বলে, ট্রান্স ক্যাথেটার এওরটিক ভালভ ইমপ্লান্টেশন। টাভি বলে আমাদের জিনিস আছে, টাভিও আমরা ইউজ করতে পারি এগুলো। কিন্তু সবসময় যে আপনার যে অপারেশন লাগবে এরকম কোনো কথা নয়। কিছু গাইডলাইন্স আছে যেটা আমরা ফলো অলওয়েজ, দিজ আর ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড গাইডলাইন্স। আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা সবসময় ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড গাইডলাইন্স ফলো করি, আমরা গাইডলাইন্সের বাইরে কখনই যাই না। যদি একতবর্তী মনে হয় যে না এই পেশেন্টের দরকার এইটা, কিন্তু পেশেন্ট চাইছে না, তখন আমরা একটা হার্ট মিটিং করি আমরা। এটা আচ্ছা, জয়েন্ট হার্ট মিটিং, যেখানে আমাদের কার্ডিওলজিস্ট থাকে, এখানে আমাদের কার্ডিয়াক সার্জনরা থাকে, এখানে মেডিসিনের লোকেরাও থাকে। সো অ্যান্ড পেশেন্ট পার্টি, পেশেন্টের হাজব্যান্ড ওয়াইফ যেই থাকবে বা পেশেন্ট নিজে বসবে, আমাদের সাথে ডিসকাস করবে যে কি করলে কি ভালো হয়, তো তেমনি করে আমরা জিনিসগুলোকে এগোতে থাকি। সো ইট শুড বি এ জয়েন্ট মিটিং বিটুইন পেশেন্ট অ্যান্ড দ্য ডক্টরস। আচ্ছা, খুব ভালো। দর্শক বন্ধুরা, স্যার যতগুলো আমি প্রশ্ন করলাম এবং যেগুলো প্রশ্নের উনি উত্তর দিচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব ডিটেলসেই বলছেন। স্যার, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আসছি, এটা আমাদের এতদ অঞ্চলে খুব বেশি হচ্ছে, সব মানে এই রোগে আক্রান্ত হচ্ছে সবাই, যে আমরা জানি ফুসফুস অথবা লাং, যেটা আমরা জানি, এটার সমস্যার মানে লক্ষণটা কি থাকতে পারে, সিমটমস কি হতে পারে? আপনি দেখবেন দীর্ঘদিন থেকে আপনার কাশির সাথে রক্ত উঠছে। আচ্ছা, কাশিটা কমছে না,
বা মনে হবে যে বুকে একটা বড় শ্বাস নিলে বুকে আমার একটা জড়িয়ে ধরছে, একটা ব্যথার মতন লাগছে, যেটা আমরা বলি প্লুরাইটিক পেন। আচ্ছা, তখন আপনার মনে করবেন যে আপনার ডাক্তার দেখানোর সময় এসছে, আপনি ডাক্তার যত দীর্ঘ পারবেন দেখাবেন। আরেকটা জিনিস বলে রাখি, অনেক দেখার পরেও আপনার মনে হবে যে না তবুও সারছে না, তখন আপনি যে মনে করবেন একটা টিবির পরীক্ষা করবেন। আমরা জানি ভারতবর্ষ টিবি ইজ অ্যান এন্ডেমিসিটি। টিবি হলে যে আমাকে আমাকে আলাদা করে রেখে দেবে এরকম কোনো কথা নয়। আজকের ডেটে অনেক ভালো ভালো টিবির মেডিকেশনস এসছে, অনেক নতুন নিউ টেকনোলজিওয়ালা টিবির মেডিকেশনস এসছে। তো এগুলো মেডিকেশন নিলে টিবি একদম সেরে যায়। তো টিবি নিয়ে ভয় পাবেন না। টিবি যদি হয় আপনি নিকটবর্তী আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আই এম শিওর শিলচরে এমন কোনো ডাক্তার নেই যে ট্রিটমেন্ট আপনাকে আরামসে দিতে পারবে। আর যদি তখন দরকার পড়ে, যদি সার্জারি দরকার, তখন অ্যাকর্ডিংলি আমরা সার্জারি প্ল্যান করতে পারবো। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এইগুলো কথা শুনে। এখন আমি আরেকটি প্রশ্নে আসছি। আপনি বর্তমানে তো কলকাতায় কর্মরত আছেন, তো আপনি শিলচরে আসলে আমাদের এতদ অঞ্চলের যে বেসরকারি নার্সিংহোম আছে ভ্যালি হাসপাতাল, এখানে আপনি সার্জারিগুলো করছেন। তো আপনি বললেন একটু আগে যে ভ্যালি হাসপাতালে মানে এত ভালো মানে পরিকাঠামোটা আছে বলে আপনারা এই কাজগুলো করতে পারছেন। তো ভ্যালি হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার যেটা মেহেরপুরে অবস্থিত আছে, কিভাবে কার্ডিও থরাসিক এবং ভাস্কুলার সার্জারি সুবিধা প্রদান করেছে ওরা? আমি বলতে চাই যে আমি গত বছর জুন মাস থেকে আমি শিলচরে আসছি, স্পেশালি ভ্যালি হসপিটালে আসছি আমি। ভ্যালি হসপিটাল আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে, গোটা আমাদের টিমটাকে অনেক সাপোর্ট করছে। ইন দ্য সেন্স নতুন টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্টস থেকে শুরু করে নতুন স্টাফস নেওয়া, নতুন মানে ওয়ার্ডটাকে, নতুন ডিপার্টমেন্টটাকে এনলার্জ করার জন্য তাদের বিশাল বড় যোগদান আছে। আমাদেরকে যখন আমরা যখন এই পরিকল্পনায় এলাম যে উই আর গোয়িং টু স্টার্ট একটা কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার ইউনিট, তখন ওরা বললে যে আমাদের সাপোর্ট আপনাদের সাথে সবসময়ই আছে, ইউ স্টার্ট দ্য প্রোগ্রাম, আমরা শুরু করব। আমরা আগামী 5 বছরের মধ্যে এই বরাকভ্যালি উপত্যকায় আমরা প্ল্যান করছি যে একটা স্টেট অফ আর্ট সেন্টার শুরু করব, যেখানে কার্ডিয়াক সার্জারি, থোরাসিক সার্জারি আর ভাস্কুলার সার্জারিটা ফুল ফ্লেজেডলি ওপেন থাকবে এখানে। আর স্টেট অফ দ্য আর্ট আমি কেন বলছি, দিল্লিতে বা ব্যাঙ্গালোরে বা কলকাতায় বা মুম্বাইতে যে লেভেল অফ কাজ হবে, সেম লেভেল অফ কাজ আপনি আপনার এখানে শিলচর বরাক উপত্যকায় পাবেন অ্যাট এ ভেরি চিপার প্রাইস। আচ্ছা, তো এটা আমাদের পরিকল্পনায় আছে, আমরা এটা শর্টলি শুরু করব এরকম। অ্যান্ড বিফোর দ্যাট আমরা আরও অনেক নানান নতুন টেকনোলজি আমরা নিয়ে আসছি, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আস্তে ধীরে করে সব কিছু। এই একটা আমরা শুরু করলাম, আমরা নতুন একটা লাং সার্জারি, এখন আপনি দেখবেন আস্তে আস্তে আমরা প্রপারলি কার্ডিয়াক সার্জারিও শুরু করব। আচ্ছা, খুব ভালো লাগলো। এখন আমি একটু অন্য প্রশ্নর দিকে যাচ্ছি স্যার। আপনার পড়াশোনা সব কি শিলচরেই না বাইরে? না, আমি শিলচরের ছেলে, হ্যাঁ, আমার জন্ম শিলচরেই হয়েছিল। আমি সাউথ পয়েন্ট স্কুলে আমার পড়াশোনা হয়েছে। আচ্ছা, তারপর আমি আমার হায়ার স্টাডিজের জন্য আমি চলে যাই, আমি দিল্লিতে গিয়ে পড়ি ওখানে। তারপর আমি মেডিকেল সায়েন্সে ঢুকি, শিলচর মেডিকেল কলেজ আমার আলমা ম্যাটার, ওখানে আমি পড়াশোনা আমার সব কিছু হয়। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করে তারপর আমি সুপার স্পেশালিটি কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি করার জন্য আমি ডিএনবি আর.এন. টেগোর হসপিটালে চলে যাই। এখানে গিয়ে আমার 6 বছর এখানে পুরো প্রপার ট্রেনিং হয়। তারপরে আমি ওখানে গিয়ে আমি রাইট নাও আমি কনসালটেন্ট ইন রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স কলকাতায়, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া আর নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল বারাসাত, আমি 3টে জায়গাতেই আছি। বাহ, আর সঙ্গে সঙ্গে আমি শিলচরের ভ্যালি হসপিটালেও আমি আছি এখানে। আর বাদ বাকি এখন দেখা যাক আমাদের রিসেন্টলি কোথায় হয়। রিসেন্টলি আমি একটা রোবোটিক প্রোগ্রামও শুরু করছি আমি কলকাতায়। আচ্ছা, তো দেখা যাক, সবার যদি আশীর্বাদ থাকে আমি এগোতে থাকি। অবশ্যই। এবং এটাও আমি বলবো যে স্যার যে কর্মরত মানে যে শিলচরের বাইরে আছেন, কলকাতায় আছেন, তাও কিন্তু উনি আমাদের এতদ অঞ্চল বা উনার যে জন্মস্থানটা এটা কিন্তু ভুলে যাননি, যে আপনি নিজের জন্মস্থানটাকেও কিন্তু সমান ভাগে রাখছেন। আমাদের এতদ অঞ্চলের, আপনার এতদ অঞ্চলের মানুষদেরও কিন্তু আপনি সেবা কাজ চালিয়ে যাচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানও সীমিত সময়ের থাকে এবং এত ব্যস্ততার মধ্যে উনি আজকে আমাদের নিমন্ত্রণে সাড়া না করেননি, এসছেন খুব ব্যস্ত সময়ের মধ্যে, যে আমাদের সময় দিয়েছেন তার জন্য ওনাকেও বারবারই আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো আমাদের ঈশান বাংলার পক্ষ থেকে। স্যার, অনুষ্ঠান শেষ করার আগে
আমি আমাদের লাস্ট একটি প্রশ্ন আপনার কাছে রাখছি যে আমাদের বরাক উপত্যকায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু কি আছে? নিশ্চয়ই আছে। আমি আপনাকে বললাম যে আগামী 5 বছরের মধ্যে শিলচর বরাক উপত্যকা একটা বিশাল বড় হেলথ সেন্টার আমরা খোলার প্ল্যান করছি, যেটার মধ্যে স্টেট অফ দি আর্ট কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার ইউনিটটা থাকবে, সঙ্গে আমাদের নেফ্রোলজি ইউনিটও থাকবে, যেটার মধ্যে আমরা প্ল্যান করছি যে আমাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন, মেনলি যেটা কিডনি ট্রান্সপ্লান্ট, আচ্ছা, এটা যেন আমরা তাড়াতাড়ি খুলতে পারি। তো এটাই আমাদের 5 বছরের মধ্যে প্ল্যান আছে। আমরা আস্তে ধীরে যাব, ধীরে ধীরে করছি সব কিছু কাজ, অনেক লিগ্যাল ম্যাটার্সগুলো আছে, এগুলো আমরা দেখছি। আশা করি নেক্সট 5 বছরের মধ্যে আপনাদেরকে এই সার্ভিস আমরা দিতে পারি। বাহ, অনেক ধন্যবাদ। এবং এগুলো সার্ভিস যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদেরও আশা করি বাইরে যেতে লাগবে না, এবং আমাদের এতদ অঞ্চলে আজকের দিনে অনেক কিছুই এগিয়ে গেছে। আমরা অনেক কিছু ট্রিটমেন্টই আমাদের নিজের অঞ্চলেই কিন্তু করিয়ে নিতে পারছি। তার জন্য আপনাদেরও ধন্যবাদ, এবং যারা এর পেছনে এত দিন রাত এক করে কাজ করছেন সবাইকেই ধন্যবাদ। স্যার, অনুষ্ঠানও শেষ করব, তার আগে আমাদের ঈশান বাংলার দর্শকদের যদি আপনি আজ যে বিষয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়ে যদি কিছু টিপস দিয়ে দেন। দেখুন, নিজের শরীরটাকে খেয়াল রাখা সবচেয়ে বড় দরকার আপনাদের। শরীরের মধ্যে যদি আপনার মনে হয়, আমি কিছু সিমটমস অনেক আগে অনেক কিছু সিমটমসের কথা বলছি, কিন্তু বেসিক কটা সিমটমস যদি আপনি মনে রাখবেন, যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পায়ের স্ট্রোক যেটা আপনাকে বললাম, বা পায়ে কালচে দাগ পড়া, ঘাগুলো শুকোচ্ছে না অনেক দিন থেকে, তখন আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে যাবেন না, ডাক্তারকে বলুন, ডাক্তার যে ট্রিটমেন্ট অ্যাডভাইস করে ওটা আপনি ফলো করুন, দেখবেন নিশ্চয়ই আপনার ভালো হচ্ছে। আর শরীরের খেয়ালটা রাখা সবার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের খাওয়া দাওয়া যদি আমি ঠিক করি, একদম, তাহলে আমাদের আর মানে খুবই ভালো হয়, তখনই অসুখ বিসুখ কম থাকে। খাওয়া দাওয়া যদি ভুল থাকে, খাওয়া উল্টোপাল্টা যদি আমরা খেতে থাকি, তখনই গিয়ে নানান জিনিসের প্রবলেম হয়। আর রেগুলার হেলথ চেক আপ, রেগুলার স্ক্রিনিং যেটা আমরা বলি, ইয়ারলি স্ক্রিনিং আপ, রেগুলার স্ক্রিনিং মানে ইয়ারলি স্ক্রিনিং, তার মধ্যে নানান ব্লাড টেস্ট হবে, শুধু বুকের একটা এক্স রে আপনি করে রাখবেন সবসময়। আচ্ছা, অনেক কেসেসে দেখা গেছে লাং ক্যান্সার আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তখন আপনার লাইফস্টাইল ইজ মাচ বেটার হয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। রিসেন্টলি আমার একটা পেশেন্টেরও এরকম হয়েছে, 22 বছরের একটা ছেলে, ও একটা কোম্পানিতে চাকরি করে, জাস্ট রেগুলার হেলথ চেক আপের সময় তোর একটা এক্সরের মধ্যে একটা ছোট্ট লাঙের মধ্যে একটা দাগ স্পট পায়, তখন ওকে বায়োপসি করতে বলা হয়। বায়োপসির মধ্যে বলছে এই ছোট দাগ থেকে বায়োপসি করা যাবে না। তখন ও আমাদের কাছে আসে, আসার পরে বলে যে স্যার আমরা এই ব্যাপার। তখন আমরা বললাম যে কিছু না, ছোট করে কেটে আমরা ওটা বের করে দিই। ওটা বের করার পরে যখন আমরা বায়োপসিতে পাঠালাম, বায়োপসি কেম আউট টু বি ক্যান্সার। একটা 22 বছরের ছেলে, ভয় দেখাচ্ছি না, কিন্তু ও এখন অনেক মাছ বেটার লাইফস্টাইলে আছে। কারণ কি, ও যে আর্লি চেক আপ একটা করিয়ে নিয়েছিল, তখন এটা। তো এই খেয়ালটা রাখবেন যে আমি নানান একটা বিশাল বড় হেলথ চেক আপের লিস্ট আমি বের করে নিলাম, আমার সব কিছু চেক করে নিলাম, কিন্তু এক্সরে করলাম না, কিন্তু এটার মধ্যে পাওয়া গেল যে এই জিনিসটা। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যে কোনো হেলথ চেক আপ করার আগে আপনি আপনার ডাক্তারের সাথে একবার পরামর্শ নেবেন যে আমার এই সিমটমস ছিল, এখন নেই, কিন্তু আমি এখন করাও, যদি আমি রেগুলার হেলথ চেক আপের মতন আছি, রেগুলার হেলথ চেক আপের মধ্যে আমি কী কী করাবো আর কী কী করলে আমার ভালো হয়। তো এই জিনিসটা ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না, কিন্তু পরামর্শ নিয়েই করবেন সবসময়। এটাই আমার সবার কাছে অনুরোধ। দর্শক বন্ধুরা, স্যার যা বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেগুলো বিষয়ে আমরা কথা বলেছি, স্যার কিন্তু সময় নিয়ে কিন্তু আপনাদের ভালোভাবে বোঝার জন্যই কিন্তু ডিটেলসে উনি বলেছেন। আর আমি আবারও একটি কথা বলছি, যদি আপনাদের এরকম কোনো বিষয়ের সমস্যা হয়ে থাকে, আপনারা যদি এরকম ফিল করেন এরকম কোনো সমস্যা, স্যারের কাছ থেকে যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান, স্যারের কনসালটেশন নাম্বার আমাদের টিভি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং স্যারের সাথে কিন্তু কনসালটেশন করতে পারবেন। স্যার, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আগামী দিনে আবারও আমরা আশা রাখছি আপনি আমাদের স্টুডিওয়ে আসবেন এবং আরও অন্য বিষয় আমরা কথা বলবো, এবং আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে, এ পর্যন্তই। আরও একটি অনুষ্ঠান আগামী দিনে নিয়ে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।